ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হলাম বন্ধুরা। এবং সেই টপিকটির নাম হচ্ছে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। ছেলেদের পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে, সেই প্রোস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পাওয়া, যাকে আমরা এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বলে থাকি, এই সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বয়সের সাথে সাথে। ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে প্রোস্টেট গ্ল্যান্ড কি জিনিস, এর অ্যানাটমি, এর ফিজিওলজি, এর কাজ কি, এর বেড়ে গেলে এর ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এর ফাংশন কি, কোথায় অবস্থিত, এর কাজ কি, এত সহজ ভাষায় কমপ্লিট ডিটেলস জান করে দেবো বন্ধুরা, যে এই ভিডিওটি যদি আপনারা একবার দেখে থাকেন, আলাদা কোনো ভিডিও বা বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না বন্ধুরা। আপনাদের মাথার মধ্যে টোটালি পরিষ্কার হবে, সেফ হয়ে যাবে প্রোস্টেট গ্ল্যান্ড কি জিনিস, কোথায় অবস্থিত, কিভাবে কাজ করে থাকে, অ্যানাটমি, ফিজিওলজি, এবং সবশেষে এর হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে বলবো, কোন কোন মেডিসিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন, এবং এর সাইন এন্ড সিমটমসটা অবশ্যই বলবো। সেই জন্য এই ভিডিওটি আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে হচ্ছে আমাদের যে ইউরিনারি ব্লাডারটা আছে, সেই ব্লাডার ঠিক নিচের দিকে অবস্থিত। ভিউয়ার্স, আমাদের যে ইউরিনারি ব্লাডারটা আছে, যাকে আমরা বাংলাতে মূত্রথলি বলে থাকি, সেটাতে কি হয়, কিডনির থেকে দুটো পাইপ এসে সেখানে জড়িত হয়েছে, যাকে আমরা ইউরেটার বলে থাকি। কি করে, সেই ইউরেটার মাধ্যমে কিডনির প্রস্রাব সেই ইউরেটার মাধ্যমে আমাদের মূত্রথলি বা ব্লাডার মধ্যে পৌঁছে দেয়। এখন কি করে, সেই ব্লাডার থেকে প্রস্রাবটা আমাদের শরীর থেকে বের করে দেওয়ার জন্য অবশ্যই একটা রাস্তা প্রয়োজন, যেটা আমাদের পেনিসের থ্রু। মহিলাদের যদিও রাস্তা আলাদা, পুরুষের রাস্তা আলাদা, পেনিসের থ্রু সেটা বাইরে বের করে দেয়। এই যে ব্লাডারটা আছে আমাদের যে মূত্রথলিতে আছে, সেই মূত্রথলি থেকে প্রস্রাবটা বের করার জন্য আলাদা কোনো রাস্তা না থাকার কারণে আমাদের শরীর কি করে, তার ঠিক নিচে যে প্রোস্টেটিক গ্ল্যান্ডটা অবস্থিত, সেই প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক মিডল বরাবর তার ভিতর দিয়ে একটা সরু নালীপথ বা রাস্তা শরীর তৈরি করে দিয়েছে। আশেপাশে সাইডে কোনো রাস্তা না থাকার কারণে সেই গ্ল্যান্ডের ভিতর দিয়েই সেই রাস্তা পাইপ লাইনটা করা হয়েছে শরীরের মধ্যে, এবং সেই প্রোস্টেটিক গ্ল্যান্ডের ভিতর দিয়ে ইউরেথ্রার মধ্যে দিয়ে প্রস্রাব নালীর মধ্যে দিয়ে পেনিসের থ্রুতে আমাদের সেই প্রস্রাব শরীর থেকে বাইরে বের হয়ে যায়। তো এখন আমরা জেনে নেই এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে আমাদের, সেই প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি। পুরুষদের যে টেস্টিস থাকে, যাকে বাংলাতে আমরা অন্ডকোষ বলে থাকি, যেখানে শুক্রাণু তৈরি হয়। পুরুষের যে শুক্রাণু থাকে, যেটা মানুষ তৈরির কারখানা, এক কথায় বললেও ভুল হবে না। মানুষ তৈরির কারখানা, সেই শুক্রাণু মহিলাদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা প্রাণী জগতের সৃষ্টি করে, একটা প্রাণের সৃষ্টি করে। সেই শুক্রাণু আমাদের টেস্টিস বা অন্ডকোষ তৈরি করে। সেই অন্ডকোষ যে শুক্রাণুটা তৈরি করলো, সেই শুক্রাণুটা পাইপ লাইনের মাধ্যমে, যাকে আমরা বলি সেমাইনাল ভেসিকল ডাক্টের মাধ্যমে, সেই শুক্রাণুকে সে পাঠিয়ে দেয়, প্রবাহিত করে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক পাশে আরেকটি ছোট গ্ল্যান্ড অবস্থিত। সেই গ্ল্যান্ডটির নাম হচ্ছে ইজুকুলেটারি গ্ল্যান্ড। ভিউয়ার্স, সেই টেস্টিস যে শুক্রাণুটা প্রবাহিত করলো, পাঠিয়ে দিল সেই ডাক্টের মাধ্যমে, সেই ইজুকুলেটারি গ্ল্যান্ডের মধ্যে সেই স্পামটা চলে আসলো, শুক্রাণুটা চলে আসলো। যখন পুরুষ কোনো কারণে উত্তেজনা হয় বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, তখন আমাদের কি হয়, সেই যে এজুকুলেটরি গ্ল্যান্ডটা আছে, যে ডাকটা আছে, সেখান থেকে সেই শুক্রাণুটা আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে পাঠিয়ে দেয় বন্ধুরা। তবে আপনাদের জানা রাখা উচিত, পুরুষের যে শুক্রাণু থাকে বা শুক্র কীট থাকে, সেটা সিম্পলি ছোট ছোট কীটের মতো দেখতে হয়, এর সাথে কোনো ফ্লুইড থাকে না বন্ধুরা। সেই জন্য কি করে, সেই শুক্র কীট প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে যখন পুরুষ মানুষের যখন উত্তেজনা হয়, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন সেই এজুকুলেটরি গ্ল্যান্ড থেকে সেই শুক্র কীটকে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে ট্রান্সফার করে দেয়। প্রোস্টেট গ্ল্যান্ড তখন কি করে, সেখানে রস তৈরি করে, রস উৎপন্ন করে, ফ্লুইড টাইপের, ফেনা টাইপের রস ফ্লুইড উৎপন্ন করে, যাকে আমরা প্রোস্টেটিক ফ্লুইড বলে থাকি বন্ধুরা। সেই শুক্রাণুর সাথে সেই প্রোস্টেটিক ফ্লুইড সংমিশ্রিত হয়ে জিনিসটাকে তরল করে পেনিসের থ্রু বের করে দিতে সাহায্য করে
ভিউয়ার্স। এই জন্য জেনারেলি কেউ কেউ হয়তো ভুল ধারণা একটা থেকে থাকে, যে বলে যে স্যার আমার প্রস্রাবের থ্রু প্রস্রাব করার সময় বা পায়খানা করার সময় স্পাম বেরোয় যায়। অ্যাকচুয়ালি ওটা স্পাম নয়, ওটা হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইড ভিউয়ার্স। সেই প্রোস্টেটিক ফ্লুইডটা বের হয়ে যায়, সেটাতে কোনো শুক্রকীট বা স্পাম থাকে না বললেও চলে ভিউয়ার্স। কিন্তু যখন আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে বেড়ে যায়, তখন কি হয়, স্বাভাবিকভাবেই একটা জিনিস যখন বাড়তি আকার ধারণ করবে এবং সেই জিনিসটা সেই গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যখন আমাদের প্রস্রাব নালীটা প্রবাহিত হয়েছে, ফলে কি সেখানে চাপ সৃষ্টি করতে পারে, সেই নালীটাকে দাবাতে পারে, প্রেসার সৃষ্টি করতে পারে। যদি আমি একটা ভালো পিকচার আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ভালো করে দেখে নেবেন, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। কোনো কারণে সেই প্রোস্টেটিক গ্ল্যান্ড যখন আমাদের বৃদ্ধি পায়, বেড়ে যায়, তখন সেই নালীটাকে প্রেস করে দাবানোর ফলে আপনাদের কি হয়, প্রস্রাবের সমস্যা দেখা যায়। প্রস্রাব ঘন ঘন হতে থাকে, প্রস্রাব বারবার হতে থাকে, প্রস্রাব হতে হতে আটকে যায়, থেমে থেমে প্রস্রাব হতে থাকে, তার সাথে ইউরিন ইনফেকশন চলে আসতে পারে। এই সমস্ত কমন সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায় ভিউয়ার্স। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বয়সের সাথে সাথে, প্রায় 40 বছর বয়স, 45-50 বছর বয়সের সাথে সাথে এই যে প্রোস্টেটিক গ্ল্যান্ডটা আছে সেটা বৃদ্ধি পেয়ে যায়, একটু স্বাভাবিক। 40 গ্রাম 42 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাওয়া এটা নর্মালি ধরা হয় ভিউয়ার্স, সেরকম ভয়ের কিছু থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যদি প্রোস্টেট গ্ল্যান্ড অনেক বেড়ে যায় বা অনেকদিন ধরে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত যেতে পারে ভিউয়ার্স। মহিলাদের যেমন জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে, ঠিক সেরকম পুরুষদেরও একটা ক্যান্সার হওয়ার প্রচুর টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার ভিউয়ার্স, প্রোস্টেটিক ক্যান্সার। এই যে প্রোস্টেটিক গ্ল্যান্ডটা আমাদের বাড়ছে বয়সের সাথে সাথে, এটা জেনারেলি দুই ধরনের। একটা হচ্ছে সিম্পলি বেড়েছে, কিছু ইউরিন ইনফেকশন দেখা দিয়েছে, প্রস্রাবের কিছু সমস্যা দেখা দিয়েছে, বেনাইন কোনো সমস্যা থাকে না, কোনো রিস্ক ফ্যাক্টর বা ভয়ের কিছু থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারের দিকে যেতে পারে ভিউয়ার্স, সেই জন্য এটা ভয়ের নাকি নর্মাল সেটা দেখার জন্য কিছু টেস্ট জরুরি হয়ে পড়ে বন্ধুরা। এবং এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আমাদের বাড়ছে, তখন সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেই হরমোন অ্যান্টিজেনের নাম হচ্ছে পিএসএ, যার ফুল ফর্ম হচ্ছে প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন ভিউয়ার্স। এই পিএসএ অ্যান্টিজেনটা আপনাদের টেস্ট করতে হবে। যদি এই পিএসএ অ্যান্টিজেনটা 4-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, নর্মাল। যদি 4-এর উপরে থাকে, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার কিছু চান্স থেকে থাকে। তবে ক্যান্সার যে হবেই, যে 100% ক্যান্সার দিকে যাবেই, সেরকম কোনো ফ্যাক্টর থাকে না বন্ধুরা। তবে পিএসএ যদি বেড়ে যায়, অনেকখানি বেড়ে যায়, সেক্ষেত্রে কিছু পার্সেন্ট, 30-40% ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সেস থেকে যায় বন্ধুরা। সেই জন্য আপনাদের পিএসএ টেস্ট করতে হবে। তবে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে বিএসপি বেনাইন হাইপারট্রফি হয়ে থাকে, যেটা নর্মাল, কোনো ক্ষতি হয় না। শুধু কিছু সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায়, যেমন প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব চাপিয়ে রাখতে না পারা, প্রস্রাব হতে হতে আটকে যাওয়া, এই সমস্ত কিছু কমন সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায়। তো আশা করছি আপনাদের যে প্রোস্টেটিক গ্ল্যান্ডের ব্যাপারে যে কনফিউশন ছিল, যে অ্যানাটমি, ফিজিওলজি, ফাংশন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে কভার করলাম। এখন মেন টপিকে চলে আসি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট কি। এলোপ্যাথিতে এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, অপারেশন করতে হয়, সার্জারি করতে হয়। হোমিওপ্যাথিতে অবশ্যই ভালো কিছু ট্রিটমেন্ট আছে, যেটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অবশ্যই বেটার, যেটা একটা রোগীর সমস্ত কেস টেকিং নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হয়। তার প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কি খেতে পছন্দ করে, মাইন্ড, সিমটম, সমস্ত কিছু লক্ষণ নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে অবশ্যই পারমাণবিকভাবে ঠিক হয়ে যায়। তবে জেনারেল কিছু চিকিৎসা আছে, যে যখন আমার কাছে সময় কম থাকে, এই মেডিসিনগুলো ব্যবহার করে থেকে জেনারেল কিছু চিকিৎসা, জেনারেল ওষুধ, যেগুলো অনেক আশাপূর্ণ রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। কিছু দীর্ঘদিন ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। যদি 100টা পেশেন্টসকে এই মেডিসিনগুলো দেওয়া হয়, আমি সামনে যে মেডিসিনগুলো বলছি যদি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রায় 50-55টা রোগী ঠিক হয়ে যায়, এতটা সফলতা পাওয়া যায় বন্ধুরা। তবুও যদি না ঠিক হয়, সেক্ষেত্রে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো সেই মেডিসিনটি হচ্ছে একটা কম্বিনেশন শেয়ার করছি, 4টি মেডিসিনস এর মিক্স করা একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটি তৈরি করতে গেলে আপনাদের 4টি মেডিসিন কিনে আনতে হবে। 1 নম্বর স্যাবালসারিডা 30 CS পোটেনশিয়াল। স্যাবালসারিডা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, ওয়েল নোন মেডিসিন, সবাই জানে
যে এটা প্রোস্টেট রিলেটেড সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেলে যে সমস্ত কমন সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায় সেই সিমটমস গুলি এর মধ্যে পাওয়া যায়। এটি আপনাদের 30 CS পোটেন্সিয়ালে নিয়ে আসতে হবে। 2 নম্বর ক্লাইমাটিস এরেক্টা, এটিও 30 CS পোটেন্সিয়ালে নিয়ে আসতে হবে। SBL, WSI, ডক্টর র্যাকব্যাক যে কোনো কোম্পানির আপনারা কিনে আনতে পারেন যে কোনো ওষুধ। এটি কি করে, প্রস্রাব যে ঘন ঘন হচ্ছে বা প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যাওয়ার কারণে যে প্রস্রাব নালীটা যে প্রেস পড়ে গেছে, যে দাবা পড়ে গেছে, যে চেপে গেছে, তার কারণে কি প্রস্রাব হতে হতে আশঙ্কা প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু হচ্ছে, এরকম যদি কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে ক্লাইমাটিস এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। 3 নম্বর মেডিসিন থুজা অক্সিডেন্টালিস 30 CS। এটি যে কোনো ওভারগ্রোথের জন্য, পোস্টেটিক ওভারগ্রোথ, চা আঁচি রোগ, চা টিউমারের যে কোনো ওভারগ্রোথের জন্য অ্যাজ এ অ্যান্টিসাইকোটিক গ্রুপের মেডিসিন এটি 1 নম্বরে কাজ করে থাকে। এবং 4 নম্বর যে মেডিসিনটি আপনারা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 30 CS পোটেন্সিয়াল। বায়োকেমিক ট্যাবলেট ফর্মে নয়, লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে এটি 30 CS পোটেন্সিয়াল। এটি পোস্টেট যে গ্ল্যান্ডটা বেড়ে গেছে, যে এক্সট্রা ওভারগ্রোথটা হয়ে গেছে, সেই ওভারগ্রোথ থেকে নর্মাল সাইজ এন্ড শেপে আনতে ক্যালকেরিয়া ফ্লোর অনেক ভালো কাজ করে থাকে বন্ধুরা। এই 4টি মেডিসিন কিনে আনতে হবে। চেষ্টা করবেন সিল প্যাক কিনে আনার, 10 ml বা 30 ml সিল প্যাক কিনে আনবেন। তার সাথে ওষুধটি মিক্স করার জন্য একটা 100 ml এর খালি শিশি কিনে আনবেন, যেটা হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর এই 4টি ওষুধকে আপনাকে সেই 100 ml শিশির মধ্যে বরাবর মাত্রায় মিক্স করতে হবে। তো আপনারা 10 ml করে মিক্স করতে পারেন বা 15 ml আপনারা মিক্স করতে পারেন। এক্সাম্পল স্বরূপ সেই 100 ml খালি শিশিতে থুজা 30 10 ml দিয়ে দিলেন, ক্লাইমাটিস এরেক্টা 30 10 ml, সেভালসাইউটা 10 ml এবং ক্যালকেরিয়া ফ্লোর 10 ml দিয়ে দিলেন। তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে যাতে মিক্স হয় সেজন্য 8-10টা স্ট্রোক মারবেন, ঝাঁকি মারবেন। ব্যাস বন্ধুরা, আপনাদের কম্বিনেশন তৈরি হয়ে গেল পোস্টেড ক্লিয়ার কম্বিনেশন ভিউয়ার্স। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটি কম্বিনেশন আমি প্রায় ব্যবহার করে থাকি। এটি খাওয়ার নিয়ম হচ্ছে 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে। সকাল, দুপুর এবং রাত্রেবেলা খালি পেটে খেতে হবে। কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। যদি ঝাঁস মনে হয় সেক্ষেত্রে আপনারা 1 চামচ জলের সাথে মিক্স করেও খেতে পারেন বন্ধুরা। আর 2 নম্বর যে মেডিসিনটি ব্যবহার করতে পারেন, SBL কোম্পানি একটা পেটেন্ট মেডিসিন, পেটেন্ট ড্রপ, সেটা হচ্ছে SBL কোম্পানি একটি পেটেন্ট মেডিসিন, সেটা হচ্ছে SBL পোস্টেনাম ড্রপস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি, এর মধ্যে ক্লাইমাটিস এর একটা সেভালসাইউটা অনেক কিছু ওষুধ দিয়ে মিক্সিং করে কম্বিনেশন তৈরি করা হয়েছে, কম্পোজিশন। এটি যে কোনো পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধির জন্য, যে সাইজটা বেড়ে গেছে পোস্টেড গ্ল্যান্ডটা, তার কারণে যে ইউরিনেশন কোনো সমস্যা হচ্ছে, ফ্রিকুয়েন্ট ইনভলিউন্টারি ইউরিনেশন হচ্ছে, ঘন ঘন প্রস্রাব চাপিয়ে রাখা যাচ্ছে না, ইউরিন রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে, সব সমস্যার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের 20 ফোঁটা সামান্য জলের সাথে, মোটামুটি 10-15 ml গ্লাসে জল নেবেন, নিয়ে ওষুধটি 20 ফোঁটা দিয়ে এটি আপনাদের দিনে 3 বার ব্যবহার করতে হবে। সকাল, দুপুর, রাত, কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা পরে। এই কম্বিনেশন এবং এই ওষুধের মধ্যে মিনিমাম আধা ঘন্টার মধ্যে একটা গ্যাপ রাখবেন, অন্তর রাখার চেষ্টা করবেন এবং দিনে 3 বার করে ব্যবহার করবেন। যদি মোটামুটি সাইজের পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি হয়, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, সেক্ষেত্রে 3 থেকে 4 মাস ব্যবহার করলে আপনাদের পোস্টেড গ্ল্যান্ড ধীরে 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 ঠিক হয়ে যাবে এবং 5-6 মাস কন্টিনিউ ব্যবহার করলে টানা আপনাদের এই সমস্যাটা পার্মানেন্ট ভাবে ক্লিয়ার হয়ে যাবে। কোনো ধরনের কোনো এক্সট্রা এফেক্ট, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনারা এই ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রে আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন কনসালটেশন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার আপনাকে কল করে সমস্ত লক্ষণ, ডিটেলস, কেস টেকিং নিয়ে ওষুধ ডোজ বলে দেওয়া হবে। ওষুধ আপনার বাড়িতে হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশ, ভারতের যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।